নমস্কার। বাংলা নাটক .in-এর পক্ষ থেকে আমি রিম্পা দাস। প্রথমে আমাদের সকল দর্শককে স্বাগত জানাই। ক্যামেরায় আমার সঙ্গে রয়েছেন রণজয় দাস। আজকে আমরা চলে এসেছি জলপাইগুড়ি সৃষ্টি মাইম থিয়েটারের 15তম বর্ষপূরণ উপলক্ষে আয়োজিত একক অভিনয় উৎসবে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে স্বনামধন্য অভিনেত্রী, নির্দেশক, নাট্যকার শ্রীমতী জবা শর্মা। উনি কর্মসূত্রে কলকাতার হলেও জন্মসূত্রে জলপাইগুড়ির। সরাসরি চলে যাচ্ছি দিদির কাছে। জলপাইগুড়িতে অনেক দিন বাদে নাটক করতে এসে কেমন লাগছে? খুব ভালো, মানে এই ভালোর কোনো তুলনা হয় না। কারণ অনেক দিন আগে এসেছিলাম, আমি চলে গেছি 14 সালে। তারপরে বোধহয় 18-19 সালে বোধহয় একবার এসেছিলাম। তারপরে আবার এতদিন মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে এখানে এসেছিলাম। আর রীনা ভারতী, মৌসুমি ওরা আমাকে ইনভাইট করেছিল, তখন দল নিয়ে এসেছিলাম একটা নাটকে। আর এত বছর পরে আবার আমারই দল, যে দলে আমি অভিনয় করতাম জলপাইগুড়ি সৃষ্টি মাইম থিয়েটার, আমার গুরু সব্যসাচী দত্ত, তার আমন্ত্রণে এই উৎসবে আমি যোগদান করতে পেরে তো এটা একটা আলাদা আনন্দ। কারণ আমার ছেড়ে যাওয়া মাটি, ছেড়ে যাওয়া ঘর, ছেড়ে যাওয়া মঞ্চ, সেখানে আবার ফিরে আসা এবং ছেড়ে যাওয়া মানুষজন এবং সর্বোপরি আমার গুরু যিনি সব্যসাচী দত্ত, তার এই ব্যবস্থাপনায় আমার আমন্ত্রণ পাওয়া, আমার সবটা মিলে ভীষণ আনন্দের। কলকাতায় নাটক নিয়ে ব্যস্ততা, তার মাঝে জলপাইগুড়িতে ছুটে আসা, এই দুটো বিষয়কে কি করে উপভোগ করছেন? হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। জলপাইগুড়িতে ব্যস্ত ছিলাম, কলকাতাতে এখন ব্যস্ত আছি, নাটক নিয়েই আছি। নাটক ছাড়া বাঁচতে পারবো না জন্যেই নাটকটা নিয়েই আছি। আর সবটা ব্যালেন্স করি, তার মধ্যেও সংসার করি, বুটিক চালাই, তার মধ্যেও নাটক লিখি, নাটকের নির্দেশনার কাজ করি। সবটাই খুব প্রাণের থেকে করি, তো ওই জন্য আমার কোনো ক্লান্তি নেই, আর ছুটে চলা আছে আর কি। আজকে যে নাটকটা আপনি মঞ্চস্থ করলেন, সেই নাটকটার বাস্তব জীবনের প্রাসঙ্গিকতাটা যদি একটু বলেন। এটা তো দর্শক বলতে পারবে, কারণ দর্শক আসনে বসে দর্শক ফিল করেছে যে সে আমার বলা চরিত্রগুলো বা আমার দেখানো চরিত্রগুলোর সঙ্গে তারা প্রতিনিয়ত নিশ্চয়ই মিল পায়। কোনো না কোনো ঘরে আমার বলা ওই মায়ের চরিত্র নিশ্চয়ই আছে, এই পাগলের চরিত্র। এখন তো পাগল বলা যায় না, তো স্মৃতি হারানো একটি মানুষ যিনি এককালে, না আমি বলতে পারি না যে আমারও জীবনে এই ঘটনা ঘটবে না, যে এই কথাটা আমি জোর দিয়ে বলতে পারি না, কারণ এখন আমারও কিছু জিনিস ভুল হয়ে যায়, যে জিনিসগুলো মনে রাখতে পারি না। কিন্তু সংলাপটা ভুলি না, সুজিতদার নাম জীবনেও ভুলবো না, আশিসের নাম জীবনেও ভুলবো না, যারা আমার সেটে কাজ করেন তাদের কথা জীবনেও ভুলবো না। এইটা হয়তো ভুলবো না, সেই রকমই একটি চরিত্র ওখানে ছিল। আর হ্যাঁ, অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়া এবং জোর করে থামিয়ে দেওয়া তো স্বামীদের আর একটা কিছু মানুষের, সবার কথা বলছি না, কিছু মানুষের তো থাকেই। তো অ্যাসিডটা একটা অস্ত্র, যে ওটা হাতের কাছে পেয়েছিল, ছুড়ে দিয়েছে মেরে, কিন্তু তবুও মেয়েটা ঘুরে দাঁড়িয়েছে। প্রত্যেকটা গল্পই ঘুরে দাঁড়ানোর গল্প, এবং হয়তো আস্তে আস্তে যার স্মৃতি হারিয়েছে সেও হয়তো তার স্মৃতি ফিরে পাবে এই আশায়। গল্পটা সেরকমভাবেই, এবং একজন বাঁজা যিনি বেদনাদি, যার কোনো সন্তান নেই, সে আজকে ওই রকমভাবেই আশ্রয় দিয়েছে প্রত্যেকটা মানুষকে, এবং সে আজকে 9 সন্তানের জননী, সে নেই যে মা না হয়েও মা, অন্য মা আর কি। সেটাই গল্প। এটা আমার লেখা এবং আমার নির্দেশনা, ভাবনাও সবটা আমার। যেখানে যেরকম আলো পাই সেখানে সেভাবেই নাটকটা করি, যেখানে যেরকম সেট পাই সেভাবেই করি। আজকে আমার 57তম শো হলো। দিদির নাটক জীবনের শুরুটা ঠিক কোন সময় হয়েছিল? এইটা বলা খুব কঠিন। ছোটোবেলায় তো করেছিলাম স্কুলে। 99 সাল থেকে আমার শুরু। আমার শ্বশুরবাড়ি থেকে বেলাকোবায় আমি থাকতাম, সেখানে 99 সালে আমার নাটক শুরু। প্রদীপ দা ছিলেন যিনি আমাকে হাত ধরে নাটকে নিয়ে এসেছিলেন। তারপরে আমি জলপাইগুড়িতে মানুষ ভৌমিক, সাধন দা, এদের হাত ধরে আমার শুরু করি। বরুণ দা, এইখানে আমি প্রচুর নাটক করেছি বান্ধব নাট্য সমাজে। তারপরে দীপঙ্কর, আমার প্রচুর নির্দেশক, এবং আর্যনাট্য সমাজে নাটক করেছি, এরকম অনামিতে নাটক করেছি, উদীচিতে নাটক করেছি, প্রচুর দলে আমি নাটক করেছি এই শহরে থেকেই। এবার এখান থেকে শিখতে আমি ওখানে গিয়ে পড়েছি, এবং ওখানে এখন অভিজ্ঞতায় কথা বলে। 99 সাল থেকে 24 সাল, এবং আরও 10 বছর অন্ততপক্ষে মঞ্চটা করব। তারপরে হয়তো মঞ্চ থেমে গেলে মাথা কী করবে জানি না, ততদিন মাথা ঠিক আছে। এই যে নাটক নিয়ে এত পরিশ্রম, এত অধ্যবসায়, আগামীতে কোনো বড় কর্মসূচি বা কোনো ভাবনা আছে কি?
আমি না চিরকাল ছোট ছোট পায়ে হাঁটতে ভালোবাসি, মানে আমি হচ্ছে ওই খরগোশ না, আমি কচ্ছপের মতো, মানে আমি খুব ছোট্ট ছোট্ট পায়ে, আমি জানি আমার লক্ষ্য ওইটা, কিন্তু সেই লক্ষ্যটাও যে কী তা জানি না, কিন্তু আমার শুধু একটা মঞ্চ হলে হয়, যেখানে দাঁড়াই সেটাই আমার মঞ্চ, সেই মঞ্চটা ছুঁয়ে যেন আমি 5টা কথা বলতে পারি। খুব বেশি বড় হল, খুব বেশি বড় ধুমধারাক্কা সেট, ধুমধারাক্কা আলো, এসব আমার প্রয়োজন নেই, কোনো দিনই চাইনি। এরকম ছোট্টখাট্টোভাবেই কাজ করে করে এগিয়ে যেতে চাই এবং সেটাই করি। কাজেই খুব বড় চাহিদা বলে কিছু আছে কিনা নিজের ভেতরে এখনো খুঁড়ে দেখিনি। আমার চাহিদা এটাই, আর এইটা আমি পেয়েও যাচ্ছি টুকটুক করে, এইটাই। একক অভিনয় নিয়ে যদি কিছু টিপস দেন। একক অভিনয় কি আসলে আমরা প্রতিনিয়ত সবসময় তো অভিনয়টা করি, মানে চলতে ফিরতে সংসারেও অভিনয়টা করি। আর যে গল্পটা, যেহেতু এটা আমার লেখা, প্রতিনিয়ত না ওইটার ভেতরে, মানে আমি না প্রত্যেক দিন আমি সবাইকে বলি, যারা দলে থাকে আমার সঙ্গে, যারা থাকে বা যখন যে কাজ করে, আমি সবাইকে বলি প্রত্যেক দিন মানে ব্রাশ করার মতো, বাথরুম করার মতো, স্নান করার মতো, খাওয়ার মতো যদি একটা কাজ করা যায়, সেটা একক অভিনয় হোক বা দ্বৈত হোক বা আরও দল নিয়ে হোক, সেটা হচ্ছে স্ক্রিপ্টটাকে না, যে স্ক্রিপ্টটা তুমি করবে সেই স্ক্রিপ্টটাকে প্রত্যেক দিন পড়তে হবে। মানে ওই রিডিং পড়ো কি তুমি তোমার মতো করে পড়ো, তাহলে প্রত্যেক দিন তার চরিত্রটাকে বদলে যায় তো, এবং তার প্রত্যেক দিন একটা করে শেড দেখা যায়। তো সেই শেডটাকে আমি মনে করি যে মানে এটাই একটা মানে কি বলবো, আমাদের এখান থেকে বেরোনোর, মানে এই চরিত্রটাকে চরিত্র করে তোলার একটাই রাস্তা, যে স্ক্রিপ্টটাকে পড়ো এবং সেটার ভেতরে খোঁজো তো চরিত্রটা কি চাইছে এবং চরিত্র হয়ে উঠো। শুধু নির্দেশক যা বলছেন চোখ কান বন্ধ করে শুধু সেটাই করে যাব, যে একদম সেটাও যেমন না। আমি নির্দেশককে প্রচণ্ড প্রশ্ন করতাম, এটা আমার একটা বড় ছিল, যে আমি ভীষণ খুঁটিয়ে কথা বলতাম, যে তুমি এখানে আমাকে দাঁড় করালে কেন, আমি ওখানে দাঁড়াবো কেন, ওখানে দাঁড়াবো না হয় কেন, এই কথাটা আমি কেন বলবো, এই কথাটা আমি এরকম করে কেন বলবো। যদি প্রশ্ন থাকে তাহলে এগিয়ে যাবে। আসলে এখন আমাদের সকলেরই সময় কম, তো কেউ, আমরা যারা কলকাতায় আছি অনেকে সিরিয়ালের জন্য অভিনয় শিখতে আসি, তারপরে চলে যাই সিরিয়ালে কাজ করতে, আর নির্দেশককে সময় দেওয়ার মতো আমাদের একটু দূর একটা শো করেই আমরা একটু টাকার খোঁজে বেরিয়ে পড়ি। নির্দেশককে সময় আমরা দেই না। আমরা যেভাবে নাটক করেছি, আমরা যেভাবে এখনও বকা খাই, এখনও যেভাবে কাজ করি, সেইটা এখনকার ছেলেমেয়েদের মতো ধৈর্যটা একটু কম। হ্যাঁ, কেরিয়ারের কথা আমরা ভাবতাম না, তো এরা ভাবে, এদের ভাবতে হয়, সেটাও দোষ দেই না। কিন্তু আবার তার মাঝেও যদি আমি খাবো, আমি যদি শাড়ি ম্যাচ করে পরবো, আমি থিয়েটার করতে আসবো গাড়ি ভাড়া করে, সব কিছু করবো, কিন্তু থিয়েটারটাকে যত্ন করবো না, সেইটাকে আমি মানি না। এটা হচ্ছে আমার কথা। জলপাইগুড়ি শহর জুড়ে এবং জেলার বাইরেও অনেকের কলকাতায় গিয়ে কাজ করার একটা আগ্রহ বা ঝোঁক রয়েছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? থাকুক না, ঝোঁক থাকা তো ভালোই, ও যত বাইরে যেয়ে কাজ করা ভালো, কিন্তু যেখানে মাটিটাকে সেটাকে না ভুললেই হলো। আমি এখান থেকে শিখলাম, আমি সব্যসাচীর কাছে শিখলাম, কিন্তু গিয়ে আমি সব্যসাচীর নামটাই ভুলে যাব, এইটা যেন না হয়। এবং এখানকার যা, আমি সত্যি কথা বলছি, এবং আজকে জানি না এটা কোথায় দেখানো হবে বা কী বলা হবে, আমি এটা জোর গলায় বলছি, জলপাইগুড়িতে থেকে আমি যা শিখেছি, এত বছর ধরে যা শিখেছি, এবং আমি বলবো যে এখানে কোনো ফাঁক নেই। আসলে মাটিটা খুব খাঁটি, তো সেই জন্যে যারা মফস্বল থেকে শিখে যান তারা অনেক খাঁটি জিনিস শিখে যে বড় শহরে যে কাজ করতে তাদের সুবিধা হয়, এবং তার মধ্যে কোনো ফাঁক থাকে না। তো আমরা সবার আগে ফাঁকিটা শিখি না, যারা এই মফস্বল থেকে শহরে যাই তারা ফাঁকিটা শিখি না, আর যারা শহরে থাকে তারা ফাঁকিটা শিখে তারপরে কাজ করতে আসে, আগে ফাঁকি শেখে তারপরে কাজ শেখে। এটা আমার খুব রাগের কথা, সেটাই বললাম। হ্যাঁ, কলকাতায় নাটক করতে গিয়ে কখনো কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে, বা এখনও কি কোনো সমস্যা হয় কখনো? হ্যাঁ, ও একটা মেয়ে হয়ে এত বড় দল চালাচ্ছি, এত ছেলেদের মাঝখানে হয়ে কাজ করছি, না আছে ফুটো পয়সা, না আছে বড় বড় হলের কোনো আমার কোনো সরকারি অনুদান নেই, আমি নেব না জীবনে কোনো দিনও সরকারি অনুদান। আমি সরকারি অনুদানের বিপক্ষে একদম হাঁটি, মানে উল্টো দিকের পথে হাঁটি। কাজেই প্রতিনিয়ত আছে, আমি সংসারের টাকা চুরি করে নাটক করি, আর পেটের খিদে মেটাই যেরকম, সেরকম মনের খিদেটা আমার থিয়েটারে, সেটাই মেটাই। আর নিজেই যদি নিজের প্রতিবন্ধক হয়ে উঠতে পারি, তাহলেই আমার প্রতিবন্ধকতাটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু আমাকে কেউ আটকাবে কার সাথ দিয়েছে, যদি আমি নিজেকে না সেই আটকানোর গর্তে ফেলি। কাজে আমি ততক্ষণ হারবো না, যে আমি নিজে না হারি আমাকে হারাতে কেউ পারবে না, এটা আমি বিশ্বাস করি।
নাট্যকর্মীদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু একটু বলে দিন। এই শোনো, তোমরা যারা নাটক করতে আসো তাদের একটাই কথা বলি, নাটক করতে এসে নাটকটা করো। নাটকের বাইরে যে আরও অন্যান্য নাটক আছে সেগুলো করো না। আর অজুহাত নামক যে 3 নম্বর হাতটা আমাদের আছে ওটাকে কেটে ফেলে চৌকাটে ঢুকো, চৌকাটের ভেতর পার হয়ে মহড়া কক্ষে, তারপরে অজুহাতের হাতটা আবার লাগিয়ে নিয়ে বাড়ি ফিরো। যখন মহড়া কক্ষে ঢুকবে অজুহাতের হাতটা কেটে দিয়ে মহড়া কক্ষে ঢুকবে। ওখানে ঢুকে ওই 3 ঘন্টার ঘর ভাড়া নেওয়া হয় অনেক কষ্ট করে, তো সেখানে অজুহাতটা সাথে রেখো না। নাটক করতে এসে নাটকটা করো, ভালোবাসো নাটকটাকে, ভালোবাসো চরিত্রটাকে, ভালোবাসো নির্দেশককে, ভালোবাসো একজন গুরু হিসাবে, ভালোবাসো অভিনেতা অভিনেত্রীদের, ভালোবাসো তাদের সহযোদ্ধা হিসাবে, ভালোবাসো। কাঠি করো না, দলে থেকে দলবাজি করো না, এটুকু বলতে পারি। বাংলা নাটক .in-এর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। বাংলা নাটকের প্রচার এবং প্রসারের স্বার্থে বাংলা নাটক .in-এর এই উদ্যোগকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি তো খুব ভালো লাগছে, আমার এত বড় মানে এত বড় একটা জায়গা পাচ্ছি কথা বলতে, এটা তো আমার খুব আনন্দের বিষয়, খুব আনন্দ লাগছে, ভালো লাগছে, বা খারাপ লাগার কোনো জায়গাই নেই। দুটো কথা বলতে পারছি, এটা তো খুব আনন্দের বিষয়, এটাই আর কি, আর বলার মতো কিছু নেই। আর এই প্রচার প্রসার আরও 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 এগিয়ে যাক, আরও অনেককে নিয়ে হোক, এটাই একদম। আর এই বাংলা নাটক .in, তাই তো, তাদের কথাও আরও অনেকে জানুক, তাদের কথা যারা কম জানে তারাও যেন আরও অনেক মানুষের কাছে পৌঁছতে পারে। শুভেচ্ছা, ভালোবাসা, ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ দিদি। আশা করি আজকের এই অনুষ্ঠান আমাদের দর্শকদের খুব ভালো লাগবে। আমরা আজকে অনেক কিছু জানলাম এই কথোপকথনের মধ্য দিয়ে। আজকে এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করছি। নাটকের সঙ্গে থাকুন, নাটকের জন্য বাঁচুন। ধন্যবাদ।